প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি শেরপুর জেলার এক অসাধারণ গ্রাম, যেটি ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত হলদি গ্রাম। এই গ্রামের প্রতিটি শ্বাসে মিশে আছে সবুজ সবজির ঘ্রাণ, শ্রমের ঘাম আর আত্মমর্যাদার গল্প। চলুন দেখে আসি কিভাবে হলদি গ্রাম হয়েছে সবজি গ্রাম এবং এখানকার মানুষ কিভাবে শুধু সবজি চাষ করেই গড়ে তুলেছে এক স্বাবলম্বী জীবন। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি আমাদের আর একটি গারোকোনা বাজার, যে বাজারের ঐতিহ্য এবং এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এবং তাদের যে পেশা, এখানকার মূলত তারা সবজি চাষ, রবি শস্য যেটা আসে তারা সেটার উপর নির্ভরশীল, তাদের বাড়িঘর এবং এখানকার মানুষের মূল পেশাটা তুলে ধরার চেষ্টা করব। এবং তার সাথে এই গারো এলাকার যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। হলদি গ্রাম ঝিনাইগাতির এক প্রান্তিক গ্রাম, যেখানে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেগে ওঠে জীবনের এক নতুন আশা। এখানে বাস করে অনেক পরিবার, যাদের জীবনের মূল উৎস হচ্ছে সবজি চাষ। স্কুল, বাজার, মাঠ সবকিছুই এখানে আছে, কিন্তু তাদের মূল চালিকা শক্তি একটাই, কৃষি কাজ। এগুলো তোলার আগে তো আপনাদের কোনো কাজ নেই নাকি? না, তোলার আগে প্রতিদিন সকালে ফুল ছড়াইতে হয়। ফুল প্রতিদিন ছড়াইতেই হবে, মানে এই যে আপনার এটার কোনো ই লাগবে, এই ফুল না ছড়াইলে আপনার এই যে এগুলা টিকবো না, এগুলা সব লাল হয়ে যাবো। এই যে অর্থাৎ এই যে এই ফুলটা কই ছড়াই দেন? হ্যাঁ হ্যাঁ, এটাও ছড়া নিয়েছে, এটা আগে ছড়া নিয়েছে, এটা আজকে না, আজকে ছড়া নিয়েছে। এই যে এটা, এই যে এটা। ও আচ্ছা, উপরের যে পাতার মতো যে ফুলটা থাকে ওটা ছাড়িয়ে দিতে হয়। এই যে রং আছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই রংটা আপনি বাড়াই দিতে। আচ্ছা আচ্ছা, এটা প্রতিদিনে আপনাদের কাজ? আল্লাহর 30 দিন। এটা আপনার এই যখন প্রতিদিন আপনার 500, 1000 বা 5000 ফুল পড়ে, প্রতিটি ফুল ছয় দিতে হবে। একটা ফুল কাটতে যাবে, একটা ফুল ছড়িয়ে বলে একটা ফুল বার ওইটা আপনার এদিকে আসে কিনা না, আসে কি বিএসএফ আপনার না, বিএসএফ এখানে আসবে কেন? না না, আসে কি আসে আপনার সীমা চেক করে। আপনি না এমনি কোনো আঙ্গর কোনো সমস্যা নাই, আর অগরও কোনো সমস্যা না, রাখলে যে সমস্যা আপনার ওই সীমা পিলিয়ার গুলো চেক করে দেওয়া যায়। আচ্ছা, ওটা সীমানা বাংলাদেশের ইয়ারাও সবাই এটা করে সাধারণত, যে পিলার সরাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা বাংলা বিটিআর আসে, বাংলাদেশে বিটিআর আছে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষের যে জীবন জীবিকা, এটা সাধারণত এটা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে থাকে। এখন কাঁকরোলের সময় তারা কিন্তু এখন দেখতে পারলেন যে কাঁকরোল চাষাবাদ করছে, এবং এই কাঁকরোলে প্রতিদিনই তাদেরকে কাজ করতে হয়। এদের ফুল ছড়াই দিতে হয়, বা পাতা যেগুলো কাঁকরোলের ক্ষেতের যে পুরাতন পাতা, এগুলো তাদেরকে ছড়াই দিতে হয়। অর্থাৎ সবসময় এটার মধ্যে পরিষ্কার করতে হয়। বিশেষ করে এটার ভিতরে কিন্তু আগাছা থাকে না, যার ফলে এখানে ম্যাক্সিমামে দেখা যায় যে এই কাঁকরোলের যে গাছ আছে বা ডালগুলো আছে, এগুলো সবসময় পরিষ্কার রাখতে হয়। অপ্রয়োজনীয় পাতা বা অপ্রয়োজনীয় ফুলের যে পাপড়ির অংশটা, এটা কিন্তু তারা ঝরে দেয় প্রতিদিনই নিয়মিত। আমাদের বড় ভাই কবির ভাই সুন্দর করে এই যে আমাদের গারো পাহাড়ের যে পাদদেশে যে চাষাবাদ হচ্ছে, এই চাষাবাদগুলো সুন্দর করে ভিডিও করতেছেন মুকুল ভাই। আমার মানুষ দরকার, আমার শুধু জঙ্গল। অনেক সুন্দর ভাবে কাজ করতেছেন। আসলে এরকম করে কাজ করা আমরা মূলত কখনো কেউ পাই না, আর আমাদের দ্বারা এটা সম্ভবও হবে না।
এত সুন্দর করে কাজ করা। পাহাড়ি বনভূমির ভেতরে প্রিয় দর্শক একেবারেই বাতাস ঢোকে না, কারণ ওই যে টিলাগুলো আছে টিলাগুলোতে আটকে দেয়। দেখুন এখানে পরিশ্রমটা কি পর্যন্ত মানে হয়। ভাই যেভাবে তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, এভাবে যদি মানে আপনার সারাদিন ঘাম বেরোয় তাহলে পানির শূন্যতা তো শতভাগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর পরিমাণে পানি এখানে দরকার আমার যেটা মনে হয়, কারণ ডিহাইড্রেশনের সম্ভাবনা বাড়ে এই ধরনের আপনার পরিস্থিতিতে, সিচুয়েশনে। কারণ আমি নিজেও একদিন পাহাড়ের ভিতরে ঢুকে কিন্তু আসলে ডিহাইড্রেশন হয়ে গেছিল আমার, আমিও সিরিয়াস কন্ডিশনে পড়ে গেছি। দেখুন আমিও কিন্তু প্রচুর পরিমাণে ঘামছি। মিজান ভাই একজন সুন্দর মানুষ, তার অবস্থা দেখেন কি। আচ্ছা, একটু বাতাস লাগে না, এটা বিশাল একটা প্রবলেম এখানে। হ্যাঁ, একেবারে বাতাস লাগে না, একদম গোসল করে উঠলে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি, এই এখানকার পরিশ্রমী মানুষের ঠিক তেমনই কিন্তু পরিশ্রম। দর্শক আপনারা দেখতেছেন, দর্শক আপনারা দেখতে পারলেন এখানকার মানুষের যে পরিশ্রম এবং তাদের যে জীবনযাত্রা, তাদের যে কিভাবে জীবন চলে, এটা অত্যন্ত পরিশ্রম। এটা চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে তারা কত কষ্ট করে। প্রিয় দর্শক, এক সময় এই গ্রামের মানুষ বাঁচত মূলত দিনমজুরির উপর নির্ভরশীল। গ্রামটি ছিল ছোট ছোট টিলা ও পাহাড়ে অবস্থিত। যেহেতু এটা ভারতের মেঘালয় রাজ্যের পাশে অবস্থিত, যার ফলে এই গ্রামটি মূলত পাহাড়ের যে টিলা এটাই ভরপুর ছিল। কিন্তু তখন চাষাবাদ তেমন একটা ছিল না। পরবর্তীতে প্রান্তিক যে জনগোষ্ঠী তারা চিন্তা ভাবনা করে যে এখানে চাষাবাদ করা যায় কিনা, যার ফলে কিছু টিলা নষ্ট করে তারা আবাদি জমিতে পরিণত করেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের একবারে পাশেই ভারতের সীমানা। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত সীমান্ত। যেহেতু আমরা গারো পাহাড়ের পাদদেশে চলে এসেছি, এই গারো পাহাড়ের পাদদেশটা মূলত মেঘালয় বর্ডারের পাশে অবস্থিত, একেবারে সীমান্ত ঘেঁষা। এই সাইডে হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা বিএসএফ ক্যাম্প। এই গরুগুলো আমাদের বাংলাদেশি গরু, এক ভাই বাংলাদেশি গরু। এই গরুগুলো মূলত বাংলাদেশ থেকে ওই চারণভূমির জন্য ওখানে চলে যায়, আবার যখন সময় হয় তখন আবার চলে ফিরে আসে। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ। এই সাইডে কিছু টিলা আছে আমাদের বাংলাদেশে, কিছু বনভূমি আছে। আমরা এখন বাংলাদেশে অবস্থান করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা শিমুল গাছ দেখা যাচ্ছে অনেক বড়। এই শিমুল গাছটা মূলত ভারতের শিমুল গাছ। এখানে প্রতিনিয়ত বিএসএফ চেক করতে আসেন, যাতে এই সীমানাগুলো সবসময়, ওনারা কিন্তু সীমানা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ বা ভারত যে সীমান্তগুলো আছে, যে পিলারগুলো আছে, সবসময় তারা চেক করেন যে সীমানা কখনো সরে কিনা। এটাই মূলত তাদের কাজ, সব সময় তারা চলে আসেন। অনেক দিন থেকে মুকুল ভাই সাথে থাকে। আজকে আমার নতুন সফর সঙ্গী আমার আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই, জায়গাটা কেমন লাগলো আপনার? এই পাহাড়ি গারো পাহাড়ের যে একবারে আপনি সীমান্ত ঘেঁষা এলাকায় চলে এসেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে যদিও আমার জন্ম এই আপনার পাহাড় থেকে কিছুটা দূরে, কিন্তু কখনো আমার এদিকে আসা হয় না, আজকে প্রথম। তা আমি আসলে এই যে আপনি যে দেখাইলেন যে সীমান্ত পিলার, এখানে আসলে কখনো আসা হয় না, আজকে আমার হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স। আসলাম, আসলে ভালোই লাগলো, কারণ কখনো আসাই হয় নাই। এদিক দিয়ে সরু কিছু রাস্তা ছিল, রাস্তা আসলাম, আরও কিছু বাইরে আসছে, তো সর্বোপরি ঘুরলাম এবং তার কাছে থেকে বিএসএফের ক্যাম্পগুলো দেখলাম। বাংলাদেশি ভাইয়েরা এখানে গরু দিছে মাঠে খাচ্ছে, গরুগুলো মনে হয় যে আমরা ভাবছিলাম প্রথমে গরুগুলো ভাবছিলাম যে এটা মনে হয় ভারতের, কিন্তু পরে শুনলাম না, এটা বাংলাদেশের। তো পাশেও অনেক ফসল করছে। তো আসলে টোটাল সবকিছু ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো আমার, খুবই চমৎকার। ধন্যবাদ। আর এই ভাই হচ্ছে আমাদের এই এলাকার গারো পাহাড়ের পাদদেশের ভাই। এই ভাই মূলত ইনফরমেশনটা দিছে আমাদের যে গরুগুলো আমাদের গরু ভারতের অংশে চলে গেছে, আবার যখন তাদের খাওয়া শেষ হবে বিকেলে আবার রিটার্ন চলে আসবে।
প্রিয় দর্শক, দেখলেন এটি ভারতের মেঘালয় রাজ্যের একবারে সীমান্তবর্তী এলাকা, যার ফলে এখানে চাষাবাদের কথাটা তখন খুবই সীমিত পরিসরে চিন্তা ভাবনা করেছিল। পরে সবজি চাষ সীমিত পরিসরে করে, পরে এক কৃষক ধীরে ধীরে গ্রামের অন্যান্য কৃষকের কাছে ছড়িয়ে পড়ে। এভাবেই সাফল্যের মুখ দেখে তা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করলাম এই হলদি গ্রামের দৃশ্য। হলদি গ্রাম আসলে এটা কৃষি গ্রাম, মূলত কৃষির উপরে নির্ভরশীল এরা। পুরো গ্রামটাতে কৃষি, এর আঙ্গিনা, ঘরের সামন পিছন সব দিকে শুধু কৃষি, কৃষি ফসল এগুলো নিয়ে এদের জীবনধারা, যার ফলে এরা অনেকটা দেখা যাচ্ছে গারো পাহাড় দেশে হলেও আগের চেয়ে কিন্তু অনেকটা উন্নত। তার কারণ হচ্ছে এরা মূলত এই সবজির, বর্তমানে আপনারা জানেন যে সবজির যে বাজার মূল্য তাতে উন্নতটা হওয়াটাই স্বাভাবিক। তবে তারা কিছু কমপ্লেন করে যে ওষুধ এবং যে সার কীটনাশক ব্যবহার করেন, এটা প্রচুর উচ্চ মূল্য হওয়ার কারণে কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়ে আছে। নইলে তারা আরও ভালো কিছু করতে পারতো এবং আরও উন্নত হতে পারতো। তো এটা তাদের নিজেদের উন্নতির পাশাপাশি বাংলাদেশের যে একটা অগ্রগতি, তার পিছনে তাদের বিশাল একটা অবদান আছে। আমরা আশা করব তারা এই কৃষি ফসল আরও আধুনিক করুক, আরও উন্নত করুক, এটাই আমরা চাইব, যাতে করে দেশের প্রতিটা আনাচে আনাচে সবজিতে ভরপুর হয়। আপনার বিভিন্ন রকমের ফসল তোলে, হ্যাঁ, এই ফসলটা আপনারা ওই সকালবেলার বাজারে বেচেন? ওই যে আপনার গারোকোনা বাজারে? ও, এখানে প্রচুর ফসল উৎপাদন হয়, হ্যাঁ, প্রচুর। এই তরকারি সব ঢাকা যায়। এখানে এখন বর্তমানে চাচা কি কি ফসল আপনারা করতেছেন? বর্তমানে এই বাগুন, তিতা কইলা, ঝিঙ্গা, কুদু, কইলা, পটবড়ি, বর্তমানে এগুলা। তো আপনারা তো দেখি যে আপনার ঘর বাড়ির চারপাশেও কোনো জায়গা ফাঁকা রাখেন নাই, একেবারে সব জায়গা দিয়ে আবাদ করছেন। আমার টাল হলে পুবে, আমি আচ্ছা, কাজ করতেছেন না? এই যে গ্রামটা, এই গ্রামটা কিন্তু আমাদের দেশের একটা মডেল হইতে পারে। হলদি গ্রামের সবজি শুধু এই উপজেলায় নয়, চলে যায় শেরপুর, ময়মনসিংহ এবং ঢাকা সহ দেশের নানা জায়গায়। প্রতিদিন সকালে ট্রাক ও পিকআপ ভরে পাঠানো হয় ফ্রেশ সবজি। এখানে গড়ে উঠেছে কৃষক বাজার, যেখানে দালাল ছাড়াই কৃষকরা নিজেরাই তাদের নিজেদের সবজি বিক্রি করতে পারেন। ভাই, কতটা জমিতে করছিলেন আপনি? আমি এলো 3 কাঠা মারি করছি। 3 কাঠা? 3 কাঠায় শতাংশ হইলো 3 8 24, 8 শতাংশ 1 কাঠা না, 5 শতাংশ। 5 শতাংশে 15 শতাংশ। তো ভাই, বেগুনের পাশাপাশি আমরা এই গ্রামে দেখছি যে আরো অনেক ফসল করছে। তো বেগুনটা মোটামুটি কি লাভজনক ফসল? বাগানের খরচও বেশি, লাভও বেশি। পোকায় ধরে বেশি না ভাই? পোকার আক্রমণ হয়। তারপরে যেবার অন্য বছর এই রোগটা ছিল না, এই যে সাদা রোগটা, হলুদ হলুদ রোগটা, এবারে এটা নতুন রোগ, এটা নতুন আছে এবার, মেলা গাছ। তারপরে ফসল যতই আছে সব ফসলেরই রোগ আছে। তারপরে ওই যে ওটা ওই কারকলটা আপনার রোগগুলা একটু কম। কাকরোলটা? আর এটা তো চারা একবার লাগাই থুইলেই বারবার হয় না, সিজন আইলেই? কাকরোল? কাকরোল, হ্যাঁ। তো ওটা আর একটু বীজও লাগে না? বীজ এমনি যদি আগলা খেতে লাগায়, ওটা মোটা আছে, মোটা লাগাইলে। পাহাড়ের ভিতরে তো আপনারা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন ভাই, হলদি গ্রাম। আসলে এটা ভাল লাগছে, আমার খুব ভালো লাগছে। সবজি গ্রাম, সবজি গ্রাম, হলদি গ্রাম না দিয়ে নামটা সবজি গ্রাম দেওয়া। সবজি গ্রাম, এত পরিমাণ সবজি না, এটা যে বলাই বাহুল্য। করছেন? তো ভাই, এখন এখানে মোটামুটি কি কি ফসল আছে এই সময়টা, এই বর্ষার সময়টা? কারকল আছে, বটবড়ি আছে, ঝিঙ্গা আছে, কুদু আছে, জালি কুমড়া আছে, সবই আছে মোটামুটি। আছে পরাই তিতা আছে, সব ফসলই আছে। মানে একজনে একখানা করছে, কারকলটা আর কি বেশি, এই সেজন্য কারকল আর বাগুনটাই বেশি। আরেকটা জিনিস ভাই, আমি দেখছি যে আপনাদের এই অঞ্চলের ফসল, মানে ঢাকায় তো যাই,
কিন্তু তার পাশাপাশি আমাদের শেরপুর জেলা, তারপরে ময়মনসিংহ, এই সমস্ত জায়গায় যে সমস্ত বাজার ঘাট আছে, ছোট ছোট উপজেলা, সেখানেও যায়, তাই না ভাই? সব জায়গায় যায় না? আচ্ছা, তো ভাই আপনাকে বিরক্ত করলাম, ভালো থাকবেন ভাই। হ্যাঁ, প্রিয় দর্শক, এই গ্রামটির কথা আসলে যে তারা কৃষিতে এতটাই নির্ভরশীল এটা বলা শেষ করা যাবে না। তারা এত সুন্দরভাবে বাড়ির উঠানে, বাড়ির আশপাশে প্রতিটি জায়গায় এত সুন্দরভাবে তারা সবজি চাষ শুরু করেছেন যে আসলে এর প্রশংসা বলে শেষ করা যাবে না। নারী পুরুষ মিলেমিশে তারা একাকার ভাবে এখন পুরো স্বাবলম্বী। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি যাওয়া আসা এবং যে একটা রাস্তা, সেই রাস্তাটা পর্যন্ত তারা কিভাবে সবজিতে ঘিরে ফেলছে। তারা কিন্তু চাইলেই কিন্তু পারতো যে এই জায়গাটা আমরা একটু প্রশস্ত করে যাওয়া আসার মতো ব্যবস্থা করি, কিন্তু আসলে তা কিন্তু তারা করেনি। তারা চেষ্টা করছে যে এখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নষ্ট না করে সেখানে যদি সবজি করা যায় তাহলে আমরা নিজেদের উন্নতি করতে পারবো। আসলে নিজেদের উন্নতি বলতে এরা এত পরিমাণ এখন উন্নত যেটা বলাই বাহুল্য। সামান্য 4-5 কাঠা জমিতে কি পরিমাণ সবজি আসে এবং সেই সবজি থেকে তারা আপনারা দেখতে পারলেন একটা সাক্ষাৎকারে যে তারা বলতেছে যে এই সবজি চাষ করার কারণে তারা এখন চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি করার যেখানে যে পরিমাণ আয় হতো তার চেয়ে বেশি পরিমাণে আয় এখন তাদের এই সবজি থেকে চলে আসে। এটাই এখন বর্তমানে হলদিগ্রামের পরিস্থিতি। আসলে আমরা চাই হলদিগ্রাম আরও উপরে উঠুক, আরও ভালো কিছু করুক এবং আরও উন্নতি হোক। এত সুন্দর তাদের কর্মমুখর জীবন। এই হলদিগ্রামের এইরকমই সব দেখেন, সবজি দিয়ে ঘেরা, প্রত্যেকটা জায়গায় সবজি দিয়ে ঘেরা। ভাই আপনারা এই যে হলদিগ্রামটার ভিতরে আমি যেটা দেখছি সেটা হলো যে আপনারা বাড়ির জায়গায় খুব বেশি নষ্ট করেন নাই, ফসলের জন্য জমির জায়গাটা রাখছেন বেশি। তো এইটা কি ভাই আপনারা কোনো প্ল্যানের মাধ্যমে করছেন নাকি এটা আপনাদেরকে কোনো কৃষি দপ্তর থেকে প্ল্যানিং শিখাইছে? না, এটা আমরা নিজের আগে থেকে আপনারা নিজেরাই নিজেদের জায়গা থেকে উদ্যোগটা নিছেন? হ্যাঁ ভাই, এই উদ্যোগটা প্রথম কে শুরু করছিল আপনাদের এই গ্রামে? প্রথম মনে করেন আনছে, আনার পরে মনে করেন ঢাকা থেকে মূল আনছে, কাকরোলে মূল আইনে লাগাইছে। এরপরে আপনার আগে হলুদ চাষ হইতো, আচ্ছা, বেগুন হইতো, আপনার লাউ করতো। এরপরে তোমার কাকরোটা আইলো, সিম টিম মনে করেন আইছে। এরপরে থেকে আমরা বাজে কৃষি শুরু করছি। তো এইটা করে তো আপনারা অনেক উন্নতি করছেন ভাই এই অঞ্চলটায়, মানে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হয়েছে, তাই না ভাই? আমাদের মনে করেন চাকরিজীবী থেকে বেশি আসে এখন বর্তমানে যে সময়টা আপনারা পার করছেন। দর্শক ভাবুন, হলদিগ্রামটাকে কিন্তু এই ভাইরা সমৃদ্ধ করছে। তো এইটা একটা মডেলের মতন হয়ে গেছে। সকাল বাজার তো দেয় না, সকাল বাজার তো লক্ষ লক্ষ টাকা বেচা কিনা হয়। এই আপনার গারোকোনা বাজার যেটা হলদিগ্রাম, প্রথমে তাহলে যে হলুদ চাষ হতো, হলুদ থেকে, এই হলুদ থেকেই কি ভাই হলদিগ্রামের নাম হয়েছে? হলদিগ্রাম না, গ্রামের নাম আগে হলদিগ্রাম ছিল, তারপর মনে হলদি চাষ টাস করতে। আগে আপনার এরকম কোনো পদ্ধতি আসছিল না। আচ্ছা, আগে পরে থেকে মনে করেন আস্তে আস্তে আগে অল্প স্বল্প করতো। বর্তমানে মনে করেন যে অনেক জায়গায় জমি আবাদ, আগে থেকে মনে করেন লোকও বাড়ছে, এরপর সংখ্যা বাড়ছে। এরপর মনে করেন যে বাজার কৃষিও ভালো হবে নাই, বেচা কিনা সুবিধা আঙ্গরে। চৌরাস্তা বাজার নিলে ঢাকা নিয়ে জায়গা, বিভিন্ন জায়গায় নাইতে পারি না। এন্দা মনে করেন বক্সিগঞ্জ, শ্রীবুদ্ধি, সব জায়গাতে চলে আর কেন থেকে মাছ। আচ্ছা ভাই, এই যে আপনারা যে মানে আপনার দেখা যায় বাড়ি ঘরের চারপাশে যেভাবে ফসলটা উৎপাদন করতেছেন, আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাড়ি ঘরের চারপাশে এত ভালো ফসল হয় না। আঙ্গুতিকে হয় ইনশাল্লাহ। এই জায়গার কি এটা কি ভাই মাটির গুণে হয়? মাটি, এরপরে মনে করেন যে আমরা সার বিষ ব্যবহার করি, বোঝেন না, সবটাই চেষ্টা করুন লাগে, পরিশ্রম করুন লাগে বেশি, মানে সবকিছু চেষ্টার উপরেই আর কি পরিশ্রম করুন লাগে। আমরা তো মনে করেন যে সকাল থেকে মাত্র ফুল শেষ করছি, অনেক গোসল করছি না, গরু বাছুর উপাস, এরপরে অনেক ঘাস কাটুন গরু লেগে, মানে এইভাবে চলে আঙ্গরে। সকাল মানে 10টার সময় বেচা কিনে করে আয় করি, সকালবেলা উঠে ঘুমোতে ফজর নামাজ পড়ে আমরা মাল কাটি, কাটার পরে বেশি বেচা কিনে করার পর 9টা-10টা দিক দিয়ে আয় করি, আয় সাইডে খাই, খাই দেয় ফুল ছয়, ফুল ছয়নি পর আবার এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এই টালের পিছনে সারাদিনই আপনার এই ফসলের প্রতি লেগে থাকতে হয়। বীজ দিব না, বেগুন কত বীজ দিব, আচ্ছা বীজ দেওয়ার পরে মনে করেন যে সন্ধ্যার সময় গোসল করুন। সারা বছরই আঙ্গুর এরকম একই রকম চৈত কেটে 12 মাস। মনে করেন যে কাকরোল তো বগে আমরা সিম আসবো, সিমের পরে আবার বেগুন লাগাইছি 5 কাঠা মাটি, ফসল একটার পর একটা আছে। আমি 25 কাঠা মাটি লাগাইছি আমরা এই সবজি। মোটামুটি অনেক বেশি। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজ থেকে যারা 10 বছর আগে ছিলেন দিনমজুর, তিনি এখন লাখ টাকার মালিক। কাজ শুরু করেছেন একটি দোতলা বাড়ির।
গ্রামের অনেক যুবক এখন বলে, আমরা চাকরি চাই না, মাটিতেই আমাদের সম্মান। স্কুল কলেজে পড়া ছেলে মেয়েরা পর্যন্ত জানে সবজি চাষ মানেই সম্ভাবনার চাবিকাঠি। হলদি গ্রামের গল্প কেবল সবজি চাষের নয়, এটি এক স্বপ্নের গল্প। একটি গ্রাম কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই প্রমাণ করেছে এই আমাদের হলদি গ্রাম। আজকে বাংলাদেশ গড়ে উঠবে এইরকম লাখো হলদি গ্রাম। এই গ্রামের হাত ধরেই দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হলদি গ্রাম, যেটা ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত। আসলে হলদি গ্রাম, তারা এই গ্রামের পাহাড় যে মাটি, পাহাড়ের যে ভূমি, এটার যে চাষাবাদ করে তারা চিত্রটা অনেকটাই বদলে দিয়েছে। এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। তা আজ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।